গুড মর্নিং এভরিওয়ান। আজকে যেটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, যে সিআরপিএফ ট্রেডসম্যান এবং এসএসসি জিডি। সিআরপিএফ ট্রেডসম্যান আমাদের রিসেন্ট শুরু হয়ে যাচ্ছে তোমার মেবি 19 এপ্রিল থেকে, এবং চলতে থাকবে 20 মে পর্যন্ত। এবং এসএসসি জিডি মেয়ের সেকেন্ড কিংবা থার্ড উইক থেকে কিন্তু এসএসসি জিডির পরীক্ষা চলছে। আমি ডেলি তোমাদের 10টা করে ইম্পর্ট্যান্ট ম্যাথের কোশ্চেন দেবো, যেগুলো দুটো পরীক্ষাকে লক্ষ্য করে কিন্তু কোশ্চেনগুলো বানানো হচ্ছে। তোমরা অবশ্যই ভালো করে এগুলো পড়বে, তোমাদের কোশ্চেন কমন আসার সম্ভাবনা এগুলো থেকে আছে। তো চলো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখো একটু। প্রথম কোশ্চেনটা দিয়েছে যে একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে ভাগশেষ 63 থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। অর্থাৎ সংখ্যাটি কিন্তু আমরা জানি না, সংখ্যাটি অজানা সংখ্যাকে আমরা সবসময় কি ধরে নেব, এক্স ধরে নেব। এক্স এই সংখ্যাটিকে যদি আমি 899 দ্বারা ভাগ করি, 899 899 দ্বারা ভাগ করি, ভাগশেষ কিন্তু 63 থাকে, তাই তো, ভাগশেষ 63 থাকে। ঠিক সেম সংখ্যা অর্থাৎ এক্সটাকে যদি আমরা 29 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকবে। আচ্ছা, এখানে দেখো, আমরা যদি 899 একে 899 বুঝ করিয়ে দেই, 899 বুঝ করিয়ে দেই, তাহলে আমার ভাগশেষ কত থাকছে, 63 থাকছে। এক দিয়ে যদি ধরে নিই, অর্থাৎ ফুল নাম্বারটা কত হতে পারে, অর্থাৎ এই নাম্বারটা কত হতে পারে, 899 গুণিতক 1 প্লাস 63। তারপরে আমি 29 দিয়ে ভাগ করে দেব, তাই না? এটা অনেক লেন্থি প্রসেস হয়ে যায়। আমরা প্রথমত দেখব এখানে ভাগশেষ কত থাকে এবং পরবর্তীকালে কত দিয়ে ভাগ করতে বলেছে, তাই না? সেইটা আমরা জানতে হবে। দেখো, পরবর্তীকালে আমাদের 29 দ্বারা ভাগ করতে বলেছে, অর্থাৎ আমরা এই দীর্ঘ প্রসেস না করে আমরা একটা শর্টকাট প্রসেস করব। ক্লিয়ার? শর্টকাট প্রসেস একটা করব। হ্যাঁ, তো শর্টকাট প্রসেসটা কি না, দেখো, এই যে ভাগশেষ 63 আছে, ভাগশেষ 63 আছে, এটাকেই আমরা কি করব, ভাগশেষ 63 ভাগশেষ 63কে আমরা 29 দিয়ে ভাগ করে নেব। 29 দুগুণে 58, তাই না? 58, তাহলে আমার কত পড়ে রইল, 5। অর্থাৎ ভাগশেষ কত, 5। হ্যাঁ, আনসার হচ্ছে 5। বুঝতে পারলে কিরকম করলাম? প্রথমত আমরা একটা অজানা সংখ্যাকে এক্স দিয়ে, একটা অজানা সংখ্যা এক্সকে 899 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ 63 আছে। ক্লিয়ার? তাহলে আমার সংখ্যাটা পেয়ে যাচ্ছে 899 কে 899 প্লাস 63। আমি যোগ করে যেটা পাবো 29 দিয়ে ভাগ করতে পারি। দ্বিতীয় নম্বর প্রসেস, যেটা ভাগশেষটাই বলে দেবে, সেটাকেই আমরা পরবর্তীকালে 29 দিয়ে ভাগ করতে বলেছে, মানে 29 দিয়ে ভাগ করে দেবো, আনসার আমরা পেয়ে যাব। শর্টকাট প্রসেসটা তোমরা মাথায় রাখবে, কারণ পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। ক্লিয়ার? দ্বিতীয় কোশ্চেন দেখো। দ্বিতীয় কোশ্চেন, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 30 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের গতিবেগ ঘন্টায় কত হয়েছে? স্রোতের গতিবেগ বলেছে। আচ্ছা, এবার একটা দেখো, স্রোতের প্রতিকূলে আমরা 45 মিনিটে, স্রোতের প্রতিকূলে আমরা 45 মিনিটে কি করছি না, 45 মিনিটে আমরা যাচ্ছি কত, 12 কিমি, তাই না? 45 মিনিটে 12 কিমি যাচ্ছি, তাহলে প্রত্যেকটা আমার যেহেতু ঘন্টাতে আমার আনসার করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি 60 মিনিটে আমরা কত যাব, 60 মিনিটে আমরা কত যাব, তাই না? 60 মিনিটে আমরা কত যাব সেটা আমাদের বের করতে হবে। তাহলে যদি আমরা 45 কিমি, কি বলা হচ্ছে, 45 মিনিটে আমরা যদি 12 কিমি যাই, তাহলে 60 মিনিটে আমরা কত যাব না, 60 মিনিটে যাব আমরা কত বলো, 12 ডিভাইডেড বাই 45 ইন্টু 60। 45 মিনিটে যাচ্ছি 12 কিমি, 60 মিনিটে কত যাব, 5 4 60, 5 3 45, 3 4 12, অর্থাৎ 16 কিমি পার ঘন্টা আমরা যাব স্থির জলে, তাই তো? এবার প্রতিকূলে আমরা 16 কিমি পার ঘন্টাতে যাব। স্থির জলে নৌকার বেগ দিয়েছে 30 কিমি পার ঘন্টা, স্থির জল দিয়েছে। দেখো, একটু একটা জিনিস মাথায় রাখো, এই প্রসেসটা তোমরা একটু জানার চেষ্টা করবে। এটা হচ্ছে স্রোতের অনুকূল, স্রোতের প্রতিকূল, স্রোতের বেগ, স্রোতের বেগ।
আর এইটা মাঝখানেটা হচ্ছে স্থির জল, অর্থাৎ স্থির জল আর এখানে প্রতিকূলে আমাকে কত হয়েছে 16 কিমি পার ঘন্টা হয়েছে, 16 কিমি পার ঘন্টা। এবং স্থির জলে কত, না স্থির জলে হচ্ছে 30 কিমি পার ঘন্টা, তাই না? এবার এখানটা একটা জিনিস দেখো, আমরা স্রোতের প্রতিকূলে 16 কিমি যাচ্ছি। স্রোতের প্রতিকূল মানে কি, না স্রোতের প্রতিকূল মানে হচ্ছে স্রোত স্থির জল থেকে স্রোত বাধা দেবে। দেখো স্থির জলে 30 ছিল, বাধা কত দিলে এখানে 16 হবে, অর্থাৎ 14 কিমি পার ঘন্টা যদি আমার স্রোতের বেগ হয়, তাই না? স্রোতের বেগ যদি আমার 14 কিমি পার ঘন্টা হয়, তবে 30 মাইনাস 14 সমান 16, তাই না? তাহলে আমার স্রোতের প্রতিকূলে গতিবেগ তোমার 14 কিমি, এবং প্রতিকূলে 16 কিমি। স্থির জলে তাহলে নৌকার গতিবেগ কত, স্থির জলে 30 এবং স্রোতের গতিবেগ 14, তাহলে আনসার আমাদের হচ্ছে কত 14। বুঝতে পারলে কি বললাম? তো বোঝা গেছে? ঠিক আছে, চলো পরের মাত্রা চলো। কি বলা হয়েছে, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। বুঝতে পারলে কি বললাম, যে একটা ব্যক্তি টিভির দাম ধরো 100 টাকা, হ্যাঁ 100 টাকা, 100 টাকা, তাকে 10% ক্ষতিতে মানে 90 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 100% যদি টিভির দাম হয় 90%-এ বিক্রি করেছে। এবং পরবর্তীকালে যদি আবার 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার প্রফিট হতো কত, 18%, অর্থাৎ এই 100 টাকার মালটা 118 টাকায় বিক্রি করতাম, 118%-এ বিক্রি করতাম, তাই না? কারণ 18% প্রফিট। তাহলে আমার দেখো, প্রথমে বিক্রি করেছি 10% ক্ষতিতে, অর্থাৎ 90%, হ্যাঁ। আবার পরবর্তীকালে যদি আমি 5,600 টাকা, 5,600 টাকা যদি আমি করি, তখন আমার লাভ হচ্ছে 18%, অর্থাৎ 118 টাকা। টোটাল পার্সেন্টেজ তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে, না 90, 118, অর্থাৎ 28% আমার কি হচ্ছে, না 5,600 টাকা যদি আমি বেশি বিক্রি করি, 28% কি হচ্ছে, না বৃদ্ধি পাচ্ছে। কারণ এখানে 90% ছিল, এখানে 118% হয়েছে, 28% বৃদ্ধি পেয়েছে। এইবার কি বলা আছে, দ্রব্যটি 20% লাভ পেয়ে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত। আচ্ছা আমি আগে তাহলে 28% সমান কত হচ্ছে, 28% সমান কত হচ্ছে, 5,600 টাকা। এটা বুঝতে পেরেছো তো, 28% সমান যে 5,600 টাকা হচ্ছে। বোঝা গেছে কি যায়নি বলো? 90%-এ বিক্রি করেছিলাম, পরবর্তীকালে 5,600 টাকা বেশি দাম বাড়িয়ে বিক্রি করছি, 18% প্রফিট হয়েছে। তাহলে লসটাকে আমার মিটিয়ে প্রফিট হয়েছে 18%, অর্থাৎ 28% চেঞ্জ হয়েছে, তাই না? তো 28% সমান তাহলে 5,600 টাকা। ক্লিয়ার? এইবার যেটা বলেছে, দ্রব্যটি যদি 20% লাভে বিক্রি করি, তাহলে বিক্রয় মূল্য কত। 20% লাভ মানে কি, 100 টাকা যদি জিনিস হতো তার দাম কত হতো, 100 টাকা যদি জিনিসটার ক্রয় মূল্য হতো, বিক্রয় মূল্য কত হতো, 20% প্রফিট মানে কত, 120। বুঝতে পেরেছো সবাই? যদি বুঝতে পারো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। 28 দুগুণে 56, অর্থাৎ 1% সমান কত, 200 টাকা, 120% সমান কত, তাহলে 200 ইন্টু 120 সমান হচ্ছে 24,000 টাকা। অর্থাৎ আমার তখন বিক্রয় মূল্য কত হবে, না 24,000 টাকা আমার বিক্রয় মূল্য হবে। ক্লিয়ার? অপশান ডিটা তোমাদের রাইট অ্যান্সার, হ্যাঁ, আর অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো তারপরের মাত্রা দেখো তোমরা, পরের মাত্রাতে কি বলা হয়েছে, না 4x - 3y = 2x + 3y সমান 1:3 হলে x = y সমান কত। যারা এসএসসি জিডির পরীক্ষা দেবে এবং যারা ট্রেডসম্যান দেবে, তারা কিন্তু এই কোশ্চেনগুলোকে একটু ফলো করবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে ভালো করে করার চেষ্টা করবে। কি বলেছে এখানে, বলেছে যে 4x - 3y = 2x + 3y সমান 1:3 হলে তাহলে x = y সমান কত। তাহলে আমরা এটা কণাকণি গুণ করব, 4x - 3y / 2x + 3y সমান 1/3। তাহলে 4 × 3 = 12, x মাইনাস 3 × 3 = 9y সমান 2x + 3y, তাই না? কোনো প্রবলেম হচ্ছে? দেখো এবার 2x টাকে এদিকে নিয়ে এলে কি হবে,
2xটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি কত হচ্ছে না 12x মাইনাস 2x, কারণ সমানের এদিকে আসছে, প্লাস থাকলে মাইনাস হয়। আবার প্লাস 9 মাইনাস 9y ছিল, ওদিকে গেলে শুধু 9y, এদিকে তো প্লাস 3 ছিল 3y। ক্লিয়ার? বোঝা গেছে নাকি বলো? ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা? তাহলে 10x বাই 10x সমান 12y, তাহলে x is to y সমান কত? x is to y সমান কত হচ্ছে? x is to y সমান 12/10, কারণ কোনাকুনি গুণ করলে তো 10x আর 12 পাই হচ্ছে। তাহলে আমার রেশিও কত হচ্ছে? 6:5। 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আনসার আমাদের কত? আনসার 1। কোনো রকম প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে স্যার হ্যাঁ বুঝতে পারছি না, তো অবশ্যই আমি সলভ করার চেষ্টা করব। ক্লিয়ার? তারপরটা দেখো, তারপরটা কি বলা হয়েছে? 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে। আচ্ছা, 20 পাতার বই মানে বুঝতে পেরেছো যে বোথ সাইড 1 2 3 4 বোথ সাইড, মানে একটা পাতা হারিয়ে গেছে মানে তার দুটো পেজ হারিয়ে গেছে। হ্যাঁ, 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195। হারিয়ে যাওয়া পাতাটির নম্বরের সংখ্যা দুটি কি কি? তাহলে দেখো 20 পাতার একটা বই, ধরো এরকম বইগুলো চলছে 1 2, একটা পাতাতে আছে 1 2, তারপরের পাতা 3 4, তার 5 6, এরকম করে 19 20, অর্থাৎ 20 পাতার একটা বই। যে কোনো দুটো পাতা, একটা পাতা যার বোথ সাইড, মানে একটা পাতা হারিয়ে যাওয়া মানে কি বোথ সাইড যে নাম্বারগুলো তো হারিয়ে গেছে, তাই না? হারিয়ে যাওয়া পাতাগুলো মানে বাদ দিয়ে সমষ্টি হয়েছে কত? 195। যদি না হারিয়ে যেত তাহলে পাতাগুলির সমষ্টি কত হতো? আমরা সবাই জানি যে 1 2 3 4 5 6 7 8 9 10 থেকে 100 200 300 পর্যন্ত যদি পরপর নাম্বারগুলো যোগ হয় তার একটা সূত্র আছে। সূত্রটা কি? না, সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এই তো, আমার যদি 20টা পাতা, কোনো পাতা হারাতো না, তাহলে আমার কত যোগফল হতো? তাহলে যেহেতু 20টা পাতা, তাহলে n সমান কত? 20 গুণিত n প্লাস 1 মানে 21 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলাম 10, অর্থাৎ আমার হলো কত না 210। তাহলে যদি হারাতো বইয়ের পাতাটা যদি না হারাতো তাহলে প্রত্যেকটা পাতার যোগফল কিন্তু 210 হতো, কিন্তু হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার ফলে তার পাতার সমষ্টি কত হয়েছে না 195। অর্থাৎ আমরা টোটাল দুটো সংখ্যা, কি কি সংখ্যা হারিয়ে ফেলেছি পেয়ে যাবো এখান থেকে। দেখো 210 হওয়ার কথা ছিল, 195 হয়েছে। তাহলে আমরা দুটো পাতার যে যোগফল 15, হ্যাঁ, যে পাতাটা হারিয়ে গেছে তার দুটো পাতা বোথ সাইডের যোগফল 15, কারণ 210 হয়েছে কিন্তু আমি 195 পেয়েছি। তাহলে যেটা পাতাটা হারিয়ে গেছে কি তার যোগফল কত হবে দুটো সাইডের? না 15। 15 মানে কি? অবশ্যই একটা এক সাইড যদি 7 হয় তার পরের সাইড কত থাকবে? 8 থাকবে। তাদের দুটোরই যোগফল 15, তাই না? বুঝতে পেরে পারছো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমরা নিজেরা নিজেদেরকে বুঝতে পারবে যে কোথায় কি প্রবলেম হচ্ছে। আর নানা রকম মিক্সড কোশ্চেন তোমরা এখন থেকে আলোচনা করো। যারা ধরো 1 বছর ধরে পড়াশোনা করছো তারা কিন্তু আর চ্যাপ্টার ধরে করার দরকার নেই, মিক্সড কোশ্চেনগুলো আলোচনা করো, প্র্যাকটিস করো, তাতে তোমাদের নলেজ বাড়বে। ক্লিয়ার? তারপরটা দেখো, বলছে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক 135 হলে ভাজ্য কত? অর্থাৎ ম্যাথগুলো বুঝতে পারছো তো? দেখো এইটা ভাজক, এটাকে কি বলা হয় না? এটাকে বলা হয় ভাগফল। হয়েছে, তাই না? এটাকে বলা হয় ভাগফল। আর এইটা মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় ভাজ্য, আর এটাকে বলা হয় ভাজক, আর এটাকে বলা হয় ভাগশেষ, নিচে যেটা পড়ে থাকে। তাহলে এটাকে কি বলা হয়? ভাগফল, ভাগশেষ, ভাজ্য, ভাজক। এটা তোমাকে জানতে হবে। এবার কি বলা হয়েছে? একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ। আচ্ছা, ভাগশেষকে যদি আমি x ধরি তাহলে ভাগশেষ যেহেতু 5 গুণ বলেছে তাহলে কি হবে? 5x হবে। 5x হবে, হবে তো? হবে কি হবে না? অবশ্যই হবে। এবার তোমরা দেখো কি বলছে, ভাগশেষের 9 গুণ হচ্ছে কি না তোমার ভাজক হচ্ছে ভাগশেষের 9 গুণ, অর্থাৎ এটা x মানে এটা 9x, যেহেতু 9 গুণ বলেছে। এবার
ভাজক সমান বলে দিচ্ছে, এটা তো ভাজক, ভাজক সমান আমার 9 গুণ বলেছে কিন্তু আবার নাম্বারও দিয়ে দিয়েছে, অর্থাৎ 9x সমান কত 135। আমি বলতে পারি 9x সমান 135। তাহলে আমি এখানে কি পেয়ে যাব, ভাজক পেয়ে যাব। 9 কে 9, 5 লং 45, অর্থাৎ x সমান কত, x সমান হচ্ছে 15। তাহলে এটা যদি আমার 15 হয়ে থাকে তাহলে এটা নিশ্চয়ই কত 75। তাহলে x সমান তো 15, এর 5 গুণ মানে 75, আর এটা আমার অলরেডি 135 বলে দিয়েছে। এবার দেখো আমরা পেয়ে গেছি কি পেয়ে গেছি না, ভাজক পেয়ে গেছি, ভাগশেষ পেয়ে ভাগফল পেয়ে গেছি, ভাগশেষ পেয়ে গেছি। এইটা সমান কি, ভাজ্য সমান কি আমরা জানি, ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ, তাই না? ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য। তাহলে আমি গুণ করে দেবো কিরকম না 135 ইন্টু 75, 135 ইন্টু 75 প্লাস 15, তাই না? যোগ করে দিলে আমি পেয়ে যাবো, কারণ ভাজ্য সমান কি, ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ। আমি করলেই আমার আনসার হয়ে যাবে 10,140। তোমরা অবশ্যই এটা ক্যালকুলেশন করবে। এই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেসিক কোশ্চেন, ভালো করে তোমরা প্র্যাকটিস করো, আদারওয়াইজ কিন্তু হবে না। ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা পারবে। ক্লিয়ার? তারপরে দেখো বলছে, দেখো 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ। তাহলে 60 জন, টোটাল 60 জন, বালিকা হচ্ছে বালকের দ্বিগুণ। আমি যদি বালককে x ধরি, বালিকা কত, তাহলে বালক যদি আমরা x ধরি, বালিকা তাহলে 2x। এবার তাদের দুজনকারী যোগফল কত বলেছে, 60 বলেছে, বালক বালিকাদের মোট জনসংখ্যা 60। তাহলে আমি এখান থেকে বলতে পারি 3x সমান 60, x সমান 20। তাহলে আমার বয় কজন আছে, বয় আছে 20 জন বা 20 জন, আর গার্লস আছে কতজন, গার্লস আছে 40 জন। এটুকু বোঝা গেছে যে বালক আছে 20 জন এবং গার্লস আছে 40 জন। এইবার কি বলা হয়েছে, ও রামের স্থান ওপরের থেকে 17। আমি যদি এটা একটা লাইন ধরি রোল নাম্বার ওয়াইজ, রামের স্থান ওপরের থেকে 17। ক্লিয়ার? রামের স্থান ওপরের থেকে 17, এবং যদি রামের আগে 9 জন বালিকা থাকে, আচ্ছা রামের আগে 9 জন বালিকা আছে, 9 জন বালিকা আছে, স্থান কত 17। নিশ্চয়ই রামের পরে আগে কতজন ছেলে থাকবে, নিশ্চয়ই ছেলে থাকবে কত 7 জন, কারণ 9 7 16 আর 17। তাহলে টোটাল দেখো 7 জন প্লাস রামকে নিয়ে 8 জন ছেলে, 8 জন ছেলে কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে টোটাল ছেলে কত, টোটাল ছেলে তো 20 জন। তাহলে রামের পরে কতজন থাকবে, রামকে নিয়ে যদি 8 জন হয়, রামের পরে কতজন থাকবে, রামের পরে অবশ্যই কতজন থাকবে, 12 জন থাকবে। কারণ টোটাল তো আমার ছেলের সংখ্যা কত 20, যার মধ্যে 7 জন অলরেডি রামের আগে আছে, রামকে নিয়ে 8 জন, এবং রামের পরে 12 জন হলে তবেই তো আমার 20 হবে, তাই না? তো বুঝতে পারলে? ক্লিয়ার? চলো দেখো তারপরের কোশ্চেনটা দেখো, কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন। ব্যবসা শেষে মোট 3,500 টাকা প্রফিট হয়েছে। রাম কত টাকা লাভ্যাংশ পাবে? তাহলে কি বলা হয়েছে, রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, আবার শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি। আচ্ছা যদু যদি আমার x টাকা দেয়, যদু যদি x টাকা দিয়ে থাকে, তাহলে শ্যাম কত দেবে, x প্লাস 400, কারণ শ্যাম তো যদু থেকে 400 টাকা বেশি দিয়েছে। আবার রাম কত দেবে, এখানে যদু, এখানে শ্যাম, এখানে রাম, রাম কত দেবে না, রাম শ্যামের থাকতে 200 টাকা বেশি দিয়েছে, অর্থাৎ x প্লাস 600, কারণ 200 টাকা যদি রাম শ্যামের থাকতে 200 টাকা বেশি দেয়, x প্লাস 400 ছিল শ্যামের, তাহলে রাম কত দেবে, x প্লাস 600। এবং এদের তিনজনকার যোগফল কত টাকা, 7,000 টাকা। এদের তিনজনকার যোগফল 7,000 টাকা। তাহলে আমি লিখতে পারি 3x প্লাস 1000 সমান কত, 7,000 টাকা। 7,000 টাকা লিখতে পারি তো? এইবার দেখো তাহলে 3x সমান কত, যদি আমি 1000কে অন্য দিকে নিয়ে চলে যাই, প্লাস আছে মাইনাস হবে 6,000, তাহলে x সমান কত 2,000,
x সমান 2000, অর্থাৎ আমার যদু দিয়েছে 2000 টাকা আর শ্যাম দিয়েছে 2400 টাকা আর রাম দিয়েছে 2600 টাকা। এই তো, এবার যে যেমন ব্যবসায় প্রফিট ইনভেস্ট করেছে তার উপর প্রফিট পাবে। তাহলে আমি 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 2 কাটলে 13 12 10 যদি আমি 2 কাটি। এবার তাদের আনুপাতিক যোগফল কত হচ্ছে না, আনুপাতিক যোগফল হচ্ছে 13 এবং 12, 25 10 35। 35 টাকার মধ্যে 35 টাকা যদি প্রফিট হতো, রাম পেতো, যেহেতু রাম কত টাকা লাভ পাবে বলেছে, তাহলে 35 টাকার মধ্যে রাম কত পাবে, 13 টাকা পাবে, তাই না? এবার লাভ হয়েছে কত, 3500 টাকা ইন্টু 3500, বুঝ করিয়ে দাও, তাহলে কাটাকাটি করে দাও, 35 100 3500 1300 টাকা, অর্থাৎ রাম কত টাকা প্রফিট পাবে, 1300 টাকা প্রফিট পাবে। তাহলে আনসার দেখো 1300, অপশন এ হচ্ছে 1300 টাকা। ক্লিয়ার? তা বোঝা গেছে, পার্ট ধরে আমি করেছি। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের বলো যে স্যার বুঝতে পারছি না, তাহলে আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করব। ক্লিয়ার? তারপর লাস্ট ম্যাথ দেখো, লাস্টের আচ্ছা, এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ, অর্থাৎ সম্পূর্ণ পথ কত, সম্পূর্ণ পথ কত, 120 অর্ধাংশ মানে কত, 60 কিলোমিটার। 60 কিলোমিটার সে কত টাইম নিয়েছে না, পথের অর্ধাংশ 5/3 অংশ সময় নিয়েছে। অর্থাৎ কি, 5/3 অংশ মানে কি, সরি 5/3 অংশ মানে 3/5 গুণিতক 20, 5 4 20, অর্থাৎ 60 কিমি যেতে সে 12 ঘন্টা টাইম নিয়েছে। আর কত টাইম পড়ে আছে, 8 ঘন্টা টাইম পড়ে আছে। আর কত রাস্তা পড়ে আছে না, 60 কিমি রাস্তা পড়ে আছে, তাই না? তাহলে 8 ঘন্টায় 60 কিমি যেতে হলে বাকি তার কত মানে স্পিডে যেতে হবে তাকে। তাহলে আমি কি করব, ডিস্টেন্স বাই টাইম সমান স্পিড, আমরা জানি স্পিড সমান কি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে এটা হচ্ছে কাটাকাটি করলে 7.5 কিমি পার ঘন্টা, 7.5 কিমি পার ঘন্টা, তাই না? বোঝা গেল কি বললাম? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ছোট, আস্তে আস্তে করে তোমরা এগাবে আর প্র্যাকটিস করবে, তা না হলে কিন্তু হবে না। প্রচুর প্র্যাকটিস করো, বাড়িতে যখনই টাইম পাবে 3-4 ঘন্টা ম্যাথে টাইম দাও, দেখবে সবগুলোই পারবে তোমরা। ক্লিয়ার? তারপরে দেখো, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য। আমাকে এখানে কিন্তু মৌলিক সংখ্যা কিংবা যৌগিক সংখ্যা কিছু বলে না, পরপর দুটো সংখ্যার বর্গের পার্থক্য কত, 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত। আচ্ছা, বর্গের পার্থক্য বলেছে, দেখো বর্গের পার্থক্য যদি আমি দেখি, বড় সংখ্যাটাকে যদি আমি x স্কয়ার ধরি, ছোট সংখ্যাটা তাহলে কি y স্কয়ার, এদের বর্গের পার্থক্য বলতে মাইনাস করেছি, কত হচ্ছে না 37, তাই না? 37 হচ্ছে। এইবার আমি যদি ক্যালকুলেশন করে দেখি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 37। আচ্ছা, পরপর দুটো অখণ্ড সংখ্যা বলেছিল, তাদের মধ্যে বিয়োগ করলে কত হবে, 1ই হবে, যেহেতু পরপর দুটো সংখ্যা বিয়োগফল বড়টা থেকে ছোট বিয়োগ করলে একই হবে। আর একের সাথে আমরা 37 এখানে আছে, অবশ্যই তাহলে দুটো সংখ্যার যোগফল কত, 37 হবে, কারণ এটার সাথে এক গুণ করলে তো সেই এক্স প্লাস ওয়াই সমান 37 হচ্ছে না। তাহলে এক্স প্লাস ওয়াই সমান যদি 37 হয়, তাহলে আমার হাফ সমান কত, 2/2 সমান কত, সমান হচ্ছে 18.5। 18.5 মানে একটা নাম্বার যদি 18 হয়, অপর নাম্বারটা 19, তাই না? একটা নাম্বার যদি 19 হয়, অপর নাম্বারটা 18। আর 19 স্কয়ার মানে আমরা জানি কত, 19 স্কয়ার মানে জানি 361। আর 18 স্কয়ার মানে কত, 18 স্কয়ার মানে আমরা জানি কত না 324। বিয়োগ করলে আমরা কত হচ্ছে, 37 হচ্ছে। তাহলে আমার সবগুলো কি না, যেগুলো শর্ত ছিল সব হয়ে গেছে। হ্যাঁ, তো সেই ওয়াইজ আমরা আনসার করব, বড়টা কত না 19 এবং ছোটটা হচ্ছে 18। যেহেতু আমাকে বৃহত্তম সংখ্যাটা বলেছে, তাহলে আমাদের অবশ্যই কি বলছে, আনসার হবে
19, তাই না? বুঝতে পেরেছো তোমরা? এই যে আমি 10টা ম্যাথ করালাম, প্রত্যেক দিন কিন্তু আমি ডেইলি বেসিসে এরকম কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ করবে, আমাদের নোটিফিকেশন চলে এসেছে, সেই ট্রেডসম্যানের নোটিফিকেশন ধরে তোমরা ফর্ম ফিল আপ করবে। ওকে, ঠিক আছে, চলো।